সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে দ্বিতীয় সেশনে। আজকে আলোচনার বিষয় হলো ইনসার্ট ট্যাবের ভিতরে যত অপশন আছে সেগুলো। যারা এতদিন এমএস ওয়ার্ড শিখবেন বলে ভাবছেন, যারা একটু একটু জানেন, যারা অনেকটাই জানেন, সবাই সেশনটি দেখে নিতে পারেন। কারণ আমি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করব সেশনগুলোতে। চলুন দেখে নেওয়া যাক। ইনসার্ট ট্যাবের কাজ মূলত বিভিন্ন অবজেক্ট ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে ইনসার্ট করা, যেমন টেবিল, ছবি, ক্লিপ আর্ট, শেপস, চার্টস, পেজ নাম্বার, ওয়ার্ড আর্ট, হেডার, ফুটার্স, বিভিন্ন কিছু, এই ধরনের অনেক কিছু রয়েছে যা ইনসার্ট ট্যাবের মাধ্যমে আমরা ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে ইনসার্ট করতে পারি। এখানে প্রথমে আছে কভার পেজ। কভার পেজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আমরা যে লেখার জন্য খাতা ব্যবহার করি, খাতার প্রথম পৃষ্ঠাটাই হলো ওই খাতার কভার পেজ। আমরা যে বইগুলো পড়ি সেই বইয়ের প্রথম পৃষ্ঠাটাই হলো ওই বইয়ের কভার পেজ। এছাড়াও স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করি, অ্যাসাইনমেন্টের প্রথম পেজটি কিন্তু সুন্দর করে উপস্থাপন করি। ওই প্রথম পেজটি হলো ওই অ্যাসাইনমেন্টের কভার পেজ। এখানে বাই ডিফল্ট অনেকগুলো কভার পেজ রয়েছে, আমি একটি নিচ্ছি, এটাতে ক্লিক করলাম, কভার পেজটি চলে আসলো। এখানে ডকুমেন্ট টাইটেল, যেহেতু এটি ধরুন ইনসার্ট ট্যাব নিয়ে আমার একটি অ্যাসাইনমেন্ট তৈরি করব, সেহেতু ডকুমেন্ট টাইটেলটি আমি দিলাম এখানে ইনসার্ট ট্যাব। সাবটাইটেল দিলাম না, সাবটাইটেল হিসেবে এখানে অনেক কিছুই দেওয়া যেতে পারে। ইনসার্ট ট্যাবের ভিতরে যে অনেকগুলো অপশন রয়েছে ওগুলো দেওয়া যেতে পারে, আমি দিলাম না। ডেট, এখানে ক্যালেন্ডার রয়েছে, অটোমেটিক্যালি টুডে দিলে আজকের তারিখ বসে যাবে। কোম্পানি নেম, ইউনিভার্সিটি নেম দিলাম। সংক্ষেপে লিখলাম। এ হলো কভার পেজ। ব্ল্যাঙ্ক পেজ, আমার ডকুমেন্টের ভিতরে কোথাও ব্ল্যাঙ্ক পেজের দরকার হতে পারে। ঠিক যেখানে আমাদের ব্ল্যাঙ্ক পেজ দরকার সেখানে কার্সর, এই কার্সরটি রেখে ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই ব্ল্যাঙ্ক পেজ এখানে বসে যাবে, অর্থাৎ পুরো একটি পেজ এখানে বসে যাবে। এখানে দেখুন, আমার অনেকটুকু ফাঁকার দরকার হলে আসলে এই ব্ল্যাঙ্ক পেজ ব্যবহার করতে হয়। আমরা এমনিতেই যদি ট্যাব দেই বা এন্টার দেই, সেক্ষেত্রে এক লাইন করে আমরা নিচে যাব বা এক লাইন করে আমাদের এখানে ফাঁকা হবে। সেহেতু এক একই সময়ে পুরো একটি পেজ বা অনেকটুকু ফাঁকা জায়গা নিতে আমরা ব্ল্যাঙ্ক পেজটা ব্যবহার করে থাকি। কার্সরটি রেখে জাস্ট ক্লিক করলাম ব্ল্যাঙ্ক পেজ, দেখুন পুরো একটি পেজ পরিবহন জায়গা কমপ্লিটলি একটি ব্ল্যাঙ্ক পেজ এখানে ইনসার্ট হয়েছে। পেজ ব্রেক, পেজ ব্রেক কোথায় ব্যবহার হয়? উদাহরণস্বরূপ আমরা একটি কবিতার কথা উল্লেখ করতে পারি। একটি কবিতা এক পৃষ্ঠার কিছু অংশ জুড়ে শেষ হয়ে গেলে আমরা সাধারণত একই পৃষ্ঠায় দ্বিতীয় কবিতা আর দেখতে পাই না। দ্বিতীয় কবিতা লিখতে হলে এই প্রথম পেজের যে অংশটি ফাঁকা রয়েছে এটি ব্রেক করে সেকেন্ড পেজে গিয়ে তারপর সেকেন্ড কবিতা আমাদের শুরু করতে হয়। এখানে পেজ ব্রেক অপশনটি ব্যবহার করতে পারি। ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কার্সর রেখে সেমভাবে পেজ ব্রেকে ক্লিক করলে দেখুন, সেমভাবে পেজ ব্রেকে ক্লিক করলে দেখুন এই জায়গা থেকে ওই পেজটি ব্রেক হয়ে অপর পেজে চলে এসেছে। ব্ল্যাঙ্ক পেজ হলো কমপ্লিটলি একটি পেজ এখানে বসবে, আর পেজ ব্রেক হলো যেখানে কার্সর ছিল সেখান থেকে ওই পেজটি ভেঙে জাস্ট অপর পৃষ্ঠায় চলে যাবে। এই এতটুকু। এরপর আসে আমরা ডকুমেন্টের ভিতরে টেবিল ইনসার্ট করব। টেবিলে ক্লিক করে দেখুন এখানে রো এবং কলাম অনেকগুলো দেওয়া রয়েছে। এখানে সর্বোচ্চ 10টি রো, 8টি কলাম দেওয়া রয়েছে। এখানে সিলেক্ট করে ক্লিক দিলেই টেবিলটি এখানে ইনসার্ট হয়ে গেল। এরপরে আমরা ইনসার্ট টেবিল থেকে
কলাম এবং রো এর সংখ্যা উল্লেখ করে দিয়ে ওকে দিলেই দেখুন এখানে টেবিল ইনসার্ট হয়ে গেল। রো এবং কলাম আমরা যতটুকু দিয়েছিলাম, যে কয়টি রো এবং কলাম দিয়েছিলাম সেই কয়টি রো এবং কলাম নিয়ে এই টেবিলটি ইনসার্ট হয়েছে। এরপর আসুন ড্র। আমরা ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারি। জাস্ট ক্লিক করলাম ড্র। এরপরে দেখুন দুটি রো নিলাম, কলাম নিলাম। প্রয়োজন অনুসারে আমরা আমাদের যতগুলো রো এবং কলাম প্রয়োজন এভাবে আমরা এখানে টেবিলটি ড্র করতে পারি। এখানে টেবিল নিয়ে আমাদের অনেক কাজ রয়েছে। আমি টেবিলগুলো সম্পর্কে একটু আপনাদের বিস্তারিত ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন প্রথমে যে টেবিলটি ইনসার্ট করেছি এই টেবিলটিতে ডাবল ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন এনাবল হয়েছে। হেডার, ফার্স্ট কলাম, টোটাল ও লাস্ট কলাম এগুলো বোঝানোর জন্য আমি আগে থেকেই টেবিল স্টাইল, এখানে দেখুন টেবিল স্টাইল, একটি স্টাইল আমি সিলেক্ট করে নিলাম। আমাদের ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে বিভিন্ন স্টাইলে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। আমি জাস্ট একটি চুজ করে নিলাম। আমি সবগুলো অপশন উঠিয়ে দিলাম। এখন দেখুন হেডার রোতে যদি টিক দিই তাহলে হেডারও এখানে এনাবল হলো। ফার্স্ট কলাম এনাবল হলো, অর্থাৎ ব্লক করে দিল। এই আমি যে ডিজাইনটি নিয়েছি, যে স্টাইলটি নিয়েছি ওই স্টাইল অনুযায়ী এখানে শো করছে। টোটাল রো অর্থাৎ নিচের রোটি, লাস্ট কলামটি আসলো। ব্যান্ডেড রোজ, দেখুন এখানে ব্যান্ডেড রোজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ব্যান্ডেড কলামগুলো ব্যান্ডেড হয়ে গেল। এরপরে স্টাইল, আমরা টেবিলটি বিভিন্ন স্টাইলে নিতে পারি। এখানে অনেকগুলো স্টাইল দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা মতো এক একটি করে চুজ করে দেখে নেবেন ডিফারেন্সগুলো। মডিফাই টেবিল স্টাইল, এখানে ক্লিক করে আমরা টেবিল স্টাইল মডিফাই করতে পারি। এটি নেম, আমরা নেম চেঞ্জ করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। টেবিল নর্মাল রয়েছে, এখানে দেখুন অনেকগুলো স্টাইল, ওই যে স্টাইলটি নিয়েছে ওই স্টাইলকে বেস করে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা এক একটি করে চুজ করে এগুলো দেখে নেবেন। দেখুন এখানে একটি স্টাইল চুজ করলে নিচে এর ডিফারেন্সটা আপনারা দেখতে পারবেন। দেখুন আরেকটু চেঞ্জ হলো। ক্লাসিক মডেল, এখানে দেখুন এই এরিয়াতে আপনারা একটু লক্ষ্য করবেন, স্টাইল চেঞ্জ হলো। এই স্টাইল চেঞ্জ হচ্ছে। এভাবে একটা একটি অপশন চুজ করে আপনার ডিফারেন্সগুলো দেখে নিব। অ্যাপ্লাই ফরম্যাটিং টু হোল টেবিল, আমরা স্টাইল বেসড যে স্টাইলটি চুজ করলাম এটা স্পেসিফিক কোনো কতটুকুর উপরে অ্যাপ্লাই হবে সে অংশটি এখানে আমরা চুজ করে দিতে পারি। চুজ হোল টেবিল, হেডার রো, টোটাল রো, ফার্স্ট কলাম, এর অনেকগুলো অপশন রয়েছে। কতটুকুর উপরে আমরা ওই স্টাইলটি অ্যাপ্লাই করব সেটি এখান থেকে চুজ করে নিতে পারি। এরপরে এখানে ফন্ট চুজের অপশন আছে, এখানে সাইজ, এখানে কি নিব কালার দিতে পারি আমরা চুজ করে। এখানে বর্ডার চুজ করতে পারি, বর্ডার থিকনেস কতটুকু হবে এগুলো চুজ করে নিতে পারি। এখানে কালার কি হবে, এরপরে কোথায় বর্ডার দেব আমরা, এখানে অল, অনেকগুলো অপশন রয়েছে যা আমি হোম ট্যাবে আলোচনা করে এসেছি। এখানে কালার আছে, ফিল কালার, এখানে আছে দেখুন কোথায় থাকবে অ্যালাইনমেন্ট, ইত্যাদি ইত্যাদি আমরা দিয়ে ওকে দিলে আমরা টেবিল স্টাইলটা ওভাবে করে নিতে পারি। এরপর আসুন শেডিং, টেবিলে আমরা বিভিন্ন ধরনের শেডিং দিতে পারি। দেখুন এটি বোঝানোর জন্য আমি টেবিলটির অন্য একটা স্টাইল চুজ করে নিচ্ছি। ধরুন এই স্টাইলটি চুজ করে নিলাম। শেডিংয়ে আসি, দেখুন শেডিং মিন্স এই টেবিলের ব্যাকগ্রাউন্ড, অ্যাকচুয়ালি এই টেবিলের ব্যাকগ্রাউন্ড।
টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা ইচ্ছা মতো পছন্দ মতো আমরা চুজ করে নিতে পারি। দেখুন এই কালার দিলাম। এরপরে এখানে নো কালার দিলে দেখুন একটি সেলে কার্সর ছিল, তাই এই সেলের ব্যাকগ্রাউন্ড কালার শেডিংটা উঠে গিয়েছে। আমি যদি পুরো টেবিলটি সিলেক্ট করে এখানে নো কালার দিই, তাহলে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে শেডিং দিয়েছিলাম সেই শেডিংটি উঠে গিয়েছে। পুরো টেবিল চুজ করে আবার একটি কালার দিলাম। এরপরে আসুন মোর কালার। আমরা যদি আরও কালার দিতে চাই এখান থেকে কালার চুজ করে নিয়ে আমরা দিতে পারি। স্পেসিফিক সেলে দিতে পারি, পুরো টেবিলে দিতে পারি। মোর কালার, দেখুন পুরো টেবিলে হয়ে গেল। এরপর আসুন বর্ডার স্টাইল। আমি অন্য একটি কালার বা নো কালার করে দিই। পুরো টেবিলটি চুজ করে বর্ডার স্টাইল পছন্দ মতো চুজ করে এখানে বর্ডারসে এসে অল বর্ডার সিলেক্ট করলে অ্যাট এ টাইমে পুরো টেবিলে আমরা বর্ডার দিতে পারি। এবার আসুন পেন কালার। আসলে কোন কালারের বর্ডার হবে এখান থেকে সেই কালারটি চুজ করে নিয়ে পুরো টেবিলটি সিলেক্ট করে এখানে পেন কালার এটা চুজ করে অল বর্ডারে গিয়ে এভাবে ওই কালারের বর্ডারগুলো এখানে বসে যাবে। এখানে বর্ডার পেইন্টারে ক্লিক করে এখানে পেন কালার আমি যে কালারটি নিব, আমরা যে কালারটি নিব, ধরুন এই কালারটি নিলাম, নিয়ে এই টেবিলের বর্ডারগুলোতে এভাবে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এই গেল মোটামুটি। এরপরে আসুন আমরা যে টেবিলটি ড্র করেছি, ড্র টেবিলের এখানেও অনেকগুলো অপশন, অ্যাডভান্স অপশন রয়েছে। আমরা এখানে দেখুন একটি কলাম এখানে ড্র করে নিলাম। এরপরে এই যে বিষয়গুলো, যে অপশনগুলো এখানে অ্যানাবল হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট, দেখুন স্পেসিফিক একটি সেল সিলেক্ট করা যায় এটি বোঝানোর জন্য। কার্সরটি এখানে থাকলো, দেখুন একটি সেল সিলেক্ট হয়েছে। সিলেক্ট কলাম, পুরো কলামটি সিলেক্ট হয়েছে। সিলেক্ট রো, দেখুন দুটি রোই অ্যাট এ টাইমে সিলেক্ট হয়েছে। সিলেক্ট টেবিল, আমি ডিসিলেক্ট করে নিই। দেখুন সিলেক্ট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটি সিলেক্ট হয়েছে। ভিউ গ্রিড লাইন, ভিউ গ্রিড লাইন অপশনটি বোঝানোর জন্য আমি প্রথমে টেবিলটির বর্ডারগুলো রিমুভ করে দিচ্ছি, নো বর্ডার করে দিলাম। অনেক সময় যখন আমরা টেবিল ড্র করি, ওই টেবিল ড্র করার পরে এটি এডিট বা ড্র রিলেটেড যে অপশনগুলো আছে এটা এনাবল, এখানে ডাবল ক্লিক করলে হয় না। এক্ষেত্রে আমাদের ইনসার্টে গিয়ে আবার ড্র টেবিলে ক্লিক করে একটি কলাম নিয়ে নিলে এই অংশগুলো দেখুন এখানে আবার এনাবল হয়েছে। এই ভিউ গ্রিড লাইন এখন সিলেক্ট অবস্থায় আছে, যার কারণে এই টেবিলের প্রত্যেকটি সেলের গ্রিড লাইন আমরা দেখতে পাচ্ছি। এখন পুরো টেবিলটি সিলেক্ট করে যদি ভিউ গ্রিড লাইন ডিসিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে টেবিলের গ্রিড লাইনগুলো এখানে দেখা যাচ্ছে না। আবার ভিউ গ্রিড লাইন সিলেক্ট করে দিই, দেখুন এখানে টেবিলের গ্রিড লাইনগুলো দেখা যাচ্ছে। এরপর আসি প্রপার্টি, টেবিল প্রপার্টিসে ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে টুল বারেও রয়েছে। টেবিল, পুরো টেবিলের অ্যালাইনমেন্ট কোথায় হবে, লেফট সেন্টার রাইট এটা আমরা চুজ করে দিতে পারি। টেক্সট র্যাপিংটা
কোথায় হবে, কিভাবে হবে। আমরা রো রো এর এখানে স্পেসিফিক হাইট কত দেব আমরা সেটা স্পেসিফাই করে দিতে পারি। এক্স্যাক্টলি থাকবে নাকি অ্যাটলিস্ট থাকবে, এটা এখান থেকে আমরা বলে দিতে পারি। কলমেও ঠিক তাই, উইথ চেঞ্জ করে দিতে পারি আমরা। মেজার কিসে হবে, ইঞ্চিতে হবে নাকি পার্সেন্টেজ হবে সেটা দিতে পারি। সেলেও ঠিক একইভাবে এটা আমরা বলে দিতে পারি এবং এটা কোথায় থাকবে সেটাও বলে দিতে পারি। এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা সিলেক্ট করে দিতে পারি এভাবে। অল্টার টেক্সট, এটা অল্টারনেট কোনো টেক্সট যদি আমরা এই টেবিলের টাইটেল হিসেবে দিতে চাই সেটা এখানে দিতে পারি ডেসক্রিপশন সহ। ড্র টেবিল ড্র অলরেডি আমি দেখিয়েছি আপনাদের। এই টেবিলটি কিন্তু ড্র করেই আমরা এখানে ড্র করেছি। তবুও ড্র টেবিলে ক্লিক করে এখানে দেখুন আমরা একটি কলাম ড্র করে নিলাম এবং আরেকটি কলাম বাড়ালাম। এখানে ব্ল্যাক গ্রিড লাইন হচ্ছে, কারণ হলো বর্ডারে গিয়ে আমি পেন কালার ব্ল্যাকটা চুজ করে এসেছি বা বর্ডার স্টাইলে গিয়ে কালারটা দিয়েছি ব্ল্যাক, যার কারণে এখানে যখনই ড্র করছি তখন ব্ল্যাক কালারের গ্রিড বসছে। ইরেজ অপশনের মাধ্যমে আমরা দেখুন ক্লিক করে এই সেলের ভিতর থেকে গ্রিডটা ইরেজ করে দিলাম। এখানে দেখুন যেখানে ক্লিক করছি সেটা মুছে যাচ্ছে। এটা হলো ইরেজের কাজ। এরপর আসুন ডিলিটটা বোঝানোর জন্য পুরো টেবিলটি সিলেক্ট করে নিয়ে আমি আবার বর্ডার দিব, অল বর্ডার দিলাম। ইনসার্টে গিয়ে আবার ড্রতে যাই, ডিলিট। দেখুন সেল ডিলিট করতে পারি, ডিলিট কলাম করতে পারি, রো করতে পারি, টেবিল করতে পারি। প্রথমে স্পেসিফিক সেল সিলেক্ট করি, এই সেলটি সিলেক্ট আছে, এখানে ডিলিট সেল। দেখুন শিফট সেল লেফট, এপাশ থেকে ডিলিট হয়ে গেল। সেম ভাবে শিফট সেল আপ, উপরের সেল এখানে শিফট করতে পারি, ডিলিট ইন্টার রো, এটা চুজ করে যদি এখানে দেখুন কয়টি রো রয়েছে আমাদের, 1 2 3 4, ডিলিট করে দিলে এখন দেখুন এখানে 3টি রো থাকলো। সেম ভাবে আমরা যদি পুরো টেবিলটি ডিলিট করতে চাই, দেখুন ডিলিট, পুরো টেবিল ডিলিট হয়ে গিয়েছে। এরপর আসুন ইনসার্ট অ্যাবাব দিয়ে দেখি এখানে আমাদের 3টি রো রয়েছে। ইনসার্ট অ্যাবাব দিলাম, এখানে দেখুন উপরে একটি রো ইনসার্ট হয়েছে। ইনসার্ট বিলো দিলে নিচে দেখুন একটি রো ইনসার্ট হয়েছে। এরপর ইনসার্ট লেফট দিলে লেফটে এখানে দেখুন এ বি সি দিলাম। লেফটে ইনসার্ট দিলে দেখুন এখানে আমার কার্সর রয়েছে, এখানে লেফট ইনসার্ট দিলে দেখুন এর বাম পাশে একটি কলাম ইনসার্ট হয়েছে। এরপরে দেখুন এখানে আমি যদি এখানে কার্সর রেখে যদি আমি ইনসার্ট রাইট দেই তাহলে দেখুন রাইট সাইডে একটি কলাম ইনসার্ট হয়েছে। মার্জ সেল, এখানে দেখুন এখানে এ রয়েছে, আমি এই সেলগুলো একটা সেল বানাতে চাই, তাহলে কি হবে, এই সেলগুলো সিলেক্ট করে আমরা যদি মার্জ সেলে ক্লিক করি তাহলে দেখুন একটি সেল হয়েছে। এই সেলটি সিলেক্ট করে আমরা যদি স্প্লিট সেল ক্লিক করি তাহলে এখানে দেখুন কয়টি রো এবং কলাম হবে এখানে আমরা সেটা উল্লেখ করে দিয়ে ওকে দিলে দেখুন এখানে 2টি রো হয়েছে। এরপর আসে অটোফিট, এখানে দেখুন অটোফিটে ক্লিক করলে কয়েকটা অপশন রয়েছে। অটোফিট কন্টেন্ট মিন্স এই সেলগুলোর ভিতরে আমাদের যতটুকু লেখা থাকবে এই লেখা জুড়ে এই সেলের সাইজ হবে। অটোফিটে দেখুন এখানে অটোফিট কন্টেন্টে ক্লিক করলে দেখুন যতটুকু লেখা রয়েছে ততটুকু
ততটুকু জুড়েই এই টেবিলটির সেলগুলো হলো। এখন অটোফিট উইন্ডো দিলাম। অটোফিট উইন্ডো মিন্স এই পেজ টেবিলটি পুরো উইন্ডো জুড়ে থাকবে। অটোফিট কন্টেন্টের ডিফারেন্স বোঝানোর জন্য আমি আরেকবার লেখাটি বড় করে নিচ্ছি। দেখুন এই সেলের সাইজটি অটোফিট কন্টেন্ট দিলে এখন কি হয় দেখুন, এই সেলের ভিতরে যতটুকু কন্টেন্ট রয়েছে সেলটির সাইজও ততটুকু এখানে হলো। অটোফিট উইন্ডো দিলাম। এরপরে আমরা চাইলে এই সেলগুলোর অটোফিট ফিক্সড কলাম উইথের মাধ্যমে আমরা কলামের উইথ ফিক্সড করে দিতে পারি। এখন এখানে যে কলাম উইথ রয়েছে এটা ফিক্সড হয়ে গেল। এখন আমরা চাইলেও যতই লেখা লিখি না কেন, ধরুন এখানে লিখতে থাকলাম, দেখুন এখানে লেফট সাইড বা রাইট সাইডে বাড়ছে না, এটার উইথ ফিক্সড হয়ে গিয়েছে, যার কারণে নিচে নিচে লেখাগুলো চলে যাচ্ছে। এখানে হাইট এবং উইথ আমরা ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে কমিয়ে দিতে পারি। দেখুন আমরা হাইট এবং উইথ বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করলে সমস্ত রোয়ের সাইজগুলো সমান করে দেয়। ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলে সমস্ত কলামের সাইজগুলো সেম করে দেয়। জাস্ট এটি বোঝানোর জন্য আমি রো টেবিল থেকে আরেকটি কলাম বাড়িয়ে নিলাম। এখানে ডিস্ট্রিবিউট কলাম দিলে দেখুন কি হয়, প্রত্যেকটি কলামের সমান হয়ে গেল, অর্থাৎ প্রত্যেকটি কলামের উইথ সমান হয়ে গেল। সেমভাবে ডিস্ট্রিবিউট রোয়ে ক্লিক করলে প্রত্যেকটি রোয়ের উইথ সেম হয়ে যায়। এখানে দেখুন বোঝানোর জন্য রো বাড়িয়ে নিলাম। এখন সিলেক্ট করে এখন আমি যদি ডিস্ট্রিবিউট রোয়ে ক্লিক করি তাহলে ডিফারেন্সগুলো দেখুন। এ এবং বি এর ভিতরে ডিফারেন্সটা আমরা খেয়াল করব। এ এবং বি এর ভিতরে ডিফারেন্সটা আমরা খেয়াল করব, তাহলে ডিস্ট্রিবিউট রোয়ের ফাংশনালিটি ক্লিয়ার হবে। দেখুন রো সমান হয়ে গেল। সেলের ভিতরে টেক্সট অ্যালাইনমেন্ট কোথায় হবে এটি দেখানোর অপশন, এটি চুজ করার অপশনগুলো হলো এগুলো। দেখুন এটি বোঝানোর জন্য আমি সেলটি বড় করে নিয়েছি। বি এটি সিলেক্ট করে যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে বি এর অবস্থান সেন্টারে চলে আসে। ঠিক বটম সেন্টার ক্লিক করলে চলে আসে, দেখুন বটম রাইট, বটম লেফট, সেন্টার রাইট। সেমভাবে প্রত্যেকটা সেলের অক্ষরগুলো বা কন্টেন্টগুলো অ্যাট এ টাইমে আমরা পুরো টেবিলটি সিলেক্ট করে এখানে চুজ করে দিলে এই অ্যালাইনমেন্টটি সেমভাবে কাজ করবে সমস্ত সেলের জন্য। সমস্ত সেলগুলোর জন্য এই অ্যালাইনমেন্ট এভাবে কাজ করবে। টেক্সট ডিরেকশন এটি বোঝানোর জন্য আমি বি নিয়ে নিলাম। টেক্সট ডিরেকশনটা কেমন হবে এখানে ক্লিক করি, দেখুন আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন বি অ্যালাইনমেন্ট কি হয়েছে। এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে পারি। সেল মার্জিন, প্রত্যেকটি সেলের ভেতরে মার্জিন আমরা চুজ করে দিতে পারি এখান থেকে। ঠিক যেভাবে পেজের মার্জিন আমরা সিলেক্ট করে দিতে পারি, সেমভাবে এখানে সেলের মার্জিনও এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। এখানে সর্টিং আর কিছুই নয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ভাবে সর্ট করা। রিপিট হেডার রো এখানে যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে দেখুন আমাদের এই টেবিলটির রো যদি অন্য পেজে চলে যায়, দেখুন এখানে সেম রো আবার শো করছে। সেমভাবে আবার এন্টার দিতে থাকি, দেখুন অপর পৃষ্ঠায় চলে এসেছে, বাট হেডারটি এই পৃষ্ঠাতেও এই পেজেও চলে এসেছে। এই হলো রিপিট হেডারের কাজ। এরপরে কনভার্ট টেক্সট।
কনভার্ট টেক্সটে ক্লিক করলে দেখুন কি হয়। বিভিন্নভাবে আমরা এই টেবিলের ভিতরে যে টেক্সট রয়েছে এগুলোকে কনভার্ট করতে পারি। প্যারাগ্রাফ মার্কস অনুযায়ী করে দেখুন কি হয়। আগের মতো করে নিলাম। এভাবে ট্যাব রয়েছে, কমা রয়েছে, আদার্স রয়েছে। আদার্স এখানে দেখুন এটা দিয়ে কনভার্ট করলাম। টেবিলের ভিতরের টেক্সটগুলোর অবস্থা দেখুন কিভাবে কনভার্ট হয়েছে। এভাবে আমরা বিভিন্নভাবে এই টেবিলের টেক্সটগুলোকে কনভার্ট করতে পারি। এই টেবিলের ভিতরে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। এক্সাম্পল স্বরূপ আমরা 20, 10, 40 এই সেলে কার্সর রেখে ফর্মুলাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে সাম লেফট, অর্থাৎ লেফট সাইডে 20, 10, 40 এগুলো এই সেলে সাম হয়ে গেল 70। এভাবে অনেকগুলো অপশন রয়েছে এখানে, আপনারা এক একটি করে দেখে নেবেন, এটা নিজেদের জন্য ভালো। এরপরে আসুন পিকচার। আমরা ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে পিকচার ইনসার্ট করতে পারি। পিকচারে ক্লিক করে আমি ডেস্কটপ থেকে একটি পিকচার ইনসার্ট করব। দেখুন এখানে পিকচার ইনসার্ট করলাম। এখানে ইনসার্ট করলাম পিকচারে, পিকচার নিয়েও বিস্তর আলোচনা এখানে রয়েছে। ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড, পিকচার সিলেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। মার্ক এরিয়া টু কিপ, এই অপশনগুলো এক একটি করে চুজ করে দেবেন। মার্ক এরিয়া টু কিপ, কতটুকু রাখবো সেটা এখানে ক্লিক করলে মার্ক হয়ে যাবে। এটা চুজ করে নিলাম। ছবির মার্ক করলাম। মার্ক এরিয়া টু রিমুভ, এখানে ক্লিক করলে আমি যতটুকু মার্ক এরিয়া মার্ক করব রিমুভ হয়ে গেল। এরপর ডিলিট মার্ক, ডিলিট মার্কে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। ডিসকার্ড অল চেঞ্জেস দিলে যত চেঞ্জ করেছিলাম ছবিটির উপরে সব দেখুন সব উঠিয়ে গেল। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে কিপ চেঞ্জেস, কিপ চেঞ্জেস ক্লিক করলে যে চেঞ্জগুলো আমরা করলাম ওই চেঞ্জগুলো থেকে যাবে। ডিসকার্ড করে দিই। এরপর কারেকশন, শার্পনেস, সফটনেস, এখানে এক একটি করে চুজ করে আপনারা ডিফারেন্সগুলো দেখে নেবেন। আমি একটি চুজ করলাম, দেখুন ছবির কিছুটা চেঞ্জ হয়েছে। এরপরে আসুন ব্রাইটনেস, ব্রাইটনেস আমাদের ইচ্ছা মতো আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলাম। এখানে অটো ফরম্যাট রয়েছে, আমরা যেটি দিব সেটি হয়ে যাবে আসলে। পিকচার কারেকশন অপশন, এখানে ক্লিক করে দেখুন এখানে অনেক অপশন রয়েছে। এটা হলো ফিল লাইন, এটা হলো শ্যাডো, রিফ্লেকশনগুলো আমি দু একটি দেখে দিচ্ছি। এখানে দেখুন এটি বোঝানোর জন্য ছবিটা আগের মতো করে নিই। আগের মতো করে নিলাম, শ্যাডো দিই। এখানে দেখুন অনেক, ছবির পেছনে দেখুন এখানে একটি শ্যাডো দেখতে পাচ্ছি আমরা। সেভাবে এখানে অনেক অপশন রয়েছে, রিফ্লেকশন, গ্লো, সফটনেস, এই যে 3D ফরম্যাট, 3D ফরম্যাটের অনেক অপশন রয়েছে এখানে। টপ বেভেল দেখুন, এটি দিলে ছবির একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। এগুলো আপনারা নিজেরা অনেক চেষ্টা করে এগুলো দেখে নেবেন। এই অপশনগুলো বেটার হলো নিজেরা এক একটি চুজ করে পার্থক্যগুলো দেখে নেওয়া। আর্টিস্টিক আমি একটি চুজ করে দিলাম, দেখুন
ছবিটির চেহারা কেমন হয়েছে আর্টিস্টিক ইফেক্ট দেওয়ার পরে। অনেকগুলো অপশন রয়েছে, আপনারা আশা করছি সবগুলো দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। লেআউট অ্যান্ড প্রপার্টিস, এখান থেকে আমরা লেআউট এবং প্রপার্টিস চেঞ্জ করে দিতে পারি। এবার আসুন পিকচার কারেকশন, এখান থেকে আমরা এটি দিলাম, দেখুন অন্যরকম শেপ চলে আসলো। পিকচার কালার, আমরা এখান থেকে কালার চুজ করে দিতে পারি। অনেকগুলো অপশন রয়েছে, এখানে ক্রপ আছে, ক্রপ দিয়ে এই পিকচারের হাইট উইথ কতটুকু হবে, এক্স ওয়াই পজিশন কতটুকু থাকবে, কোথায় এর পজিশন হবে, ইত্যাদি ইত্যাদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এই কারেকশন পিকচার কারেকশন অপশনের ভিতরে পিকচার কারেকশন অপশন সিলেক্ট করে যে অপশনগুলো এখানে আছে বা আসলো, এগুলো এখানে টুলবারের মধ্যে দেয়া আছে। যেমন দেখুন কালার, মোর ভেরিয়েশন চাইলে মোর ভেরিয়েশনে কালার চলে আসবে, ট্রান্সপারেন্ট কালার দিতে চাইলে চলে আসবে। পিকচার কালার অপশনে ক্লিক করলে দেখুন এখানে কালার অপশন এনেবল, কালার অপশন এনেবল এখানে হয়েছে। এখান থেকে আমরা ইচ্ছে মতো আমাদের কালার চুজ করে নিতে পারি। আর্টিস্টিক ইফেক্ট যেটি আমরা কারেকশনের ভিতরে পিকচার কারেকশন অপশনে দেখলাম। কম্প্রেস পিকচার, এটি একটি বহুল ব্যবহৃত ফিচার ওয়ার্ডের পিকচারে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পিকচারের সাইজ দরকার হয়, যেমন ওয়েবের জন্য এক সাইজ, ওয়েবের জন্য এক সাইজ। এখানে ক্লিক করলে দেখুন আমরা দেখতে পারি প্রিন্ট, স্ক্রিন, ইমেল। এটি প্রিন্ট, যখন আমরা প্রিন্ট করতে যাব তখন প্রিন্টের জন্য একটা সাইজ আছে, একটা মেজারমেন্ট আছে, সেটা সিলেক্ট করে এখানে ওকে দিলে সেই সাইজ হয়ে যাবে। স্ক্রিন, গুড ফর ওয়েব পেজেস অ্যান্ড প্রজেক্টরস। ওয়েব পেজে যদি আমরা ছবিটি ব্যবহার করতে চাই তাহলে এই অপশনটি চুজ করে ওকে দেব। ইমেলে যদি ছবিটি ব্যবহার করতে চাই তাহলে এটি ইমেল চুজ করে ওকে দিব। এই গেল, এই অপশনগুলো চুজ করে আমরা ছবির সাইজ চেঞ্জ করতে পারি। চেঞ্জ পিকচারে ক্লিক করলে যে আমরা যে পিকচারটি ইনসার্ট করেছি এই পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই পিকচার বাদ দিয়ে অন্য কোনো পিকচার আমরা ইনসার্ট করতে যদি চাই তাহলে চেঞ্জ পিকচারে ক্লিক করে ফ্রম এ ফাইল দিলাম, এখানে আর পিকচার নেই, ডাউনলোডে যাই, লাইট অ্যাশ, দেখুন অন্য একটি পিকচার এখানে ইনসার্ট হলো। রিসেট পিকচার অপশন, এখানে দুটি অপশন রয়েছে, রিসেট পিকচার অ্যান্ড সাইজ। রিসেট পিকচার দিলে আমরা পিকচারের উপরে যে চেঞ্জেসগুলো করেছি সব চেঞ্জেস উঠে গিয়ে ডিফল্ট যা ছিল পিকচারে তাই হবে। যেমন দেখুন এখানে কিপ চেঞ্জেস দিলে এই অবস্থায় থাকলো। এখন রিসেট পিকচার দিলে পিকচারটা আগের মতো হয়ে গেল। রিসেট পিকচার এন্ড সাইজ অপশনটি বোঝানোর জন্য আমি পিকচারের সাইজটি ছোট করে নিচ্ছি। এখন দেখুন রিসেট পিকচার এন্ড সাইজে ক্লিক করলে পিকচারের সাইজ সহ যাবতীয় চেঞ্জেসগুলো আগের মতো হয়ে গেল, ডিফল্ট যেভাবে ছিল সেভাবে হয়ে গেল। পিকচার স্টাইলস, এখানে দেখুন ক্লিক করলে অনেক রকমের স্টাইল আছে, এখানে ক্লিক করলাম, দেখুন পিকচার স্টাইল চেঞ্জ হয়ে গেল। এখানে প্রত্যেকটা অপশন আপনারা দেখে নেবেন এক একটি চুজ করে। এখানে প্রত্যেকটা অপশন আমরা প্র্যাকটিস করব এক একটি চুজ করে। জাস্ট আমাদের মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যা কিছুই শিখি না কেন, যা কিছুই জানি না কেন, যত প্র্যাকটিস করব আমরা তত সে বিষয়ে দক্ষ হব। রিসেট দিয়ে নিলাম। এরপর আসি পিকচার বর্ডার। আমরা পিকচারের বর্ডার কালার সেট করে দিতে পারি। পিকচারের বর্ডার দেখুন, পিকচারের বর্ডার
লাল একটি কালার বোঝা যাচ্ছে, যেহেতু আমরা লাল কালার দিয়েছি। এখান থেকে আমরা মোর আউটলাইন কালার চুজ করে মোর কালার দিতে পারি। এই কালারটি চুজ করে দেখুন কালার চেঞ্জ হয়েছে। এরপরে ওয়েট এবং ড্যাশেস আমরা কালারের দেখুন পিকচারের আউটলাইনটা কতটা মোটা হলো। এরপর ড্যাশেস আমরা এটা চুজ করি, দেখুন পিকচারের আউটলাইনটা চেঞ্জ হয়েছে। এরপর আসি পিকচার ইফেক্টস, যেটা আমরা কারেকশনের মধ্যে দেখেছি। এখানে ক্লিক করলে দেখুন প্রিসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজেস, বিভেল, 3D, রোটেশন। আমরা পিকচারটিকে বিভিন্নভাবে রোটেট করতে পারি। যেমন দেখুন এটি রোটেট করলাম। ঠিক এই যে এখানে যে অপশনগুলো এখানে এনাবল হয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আমরা পিকচার বিভিন্নভাবে প্রিসেট করতে পারি। গ্লো দিয়ে দিলাম। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। ইফেক্ট এর প্রত্যেকটি অপশনের কার্যকারিতা আমরা দেখে নেব এখান থেকে। পিকচার লেআউট আর পিকচার এই পিকচারটির মধ্যে লেআউট আমরা সেট করে নিতে পারি। এখানে ডিফল্ট অনেকগুলো লেআউট দেওয়া আছে। এই লেআউট এক একটিকে চুজ করে আমরা সেট করে নিতে পারি। দেখুন এটি দিলে কেমন হলো লেআউট। এখানে দেখুন অনেক রকমের লেআউট রয়েছে। এটি দিলাম, দেখুন কেমন লেআউট চেঞ্জ হলো। অনেক রয়েছে এখানে, প্রয়োজনীয়তার ভিত্তিতে আসলে এই লেআউটগুলো আমরা ব্যবহার করব। এটি দিলাম, অনেক সুন্দর লাগছে। এখানে আমরা টেক্সট লিখতে পারি। লাইট অ্যাশ দিলাম। লেআউট চুজ করার পরে এখানে দেখুন অনেক প্রকার অপশন আবার রয়েছে। এখানেও শেপ আমরা ইনসার্ট করতে পারি। টেক্সট প্যানের মাধ্যমে আমরা রিলেটেড কাজগুলো করতে পারি। রাইট টু লেফট বিভিন্ন ধরনের আছে। চেঞ্জেস কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। দেখুন লেখার কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন লেখার কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এখানে স্মার্ট আর্ট স্টাইলস রয়েছে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখান থেকে। এরপরে রিসেট গ্রাফিক, রিসেট দিলে প্রথম যে অবস্থায় ছিল, আমরা যে লেআউটটি চুজ করেছি সেই লেআউটের প্রথম যে অবস্থাটা ছিল, রিসেট গ্রাফিক দিলে সেই প্রথম অবস্থাটি এখানে সেট হবে। এই গেল পিকচারের কাজ। এখানে আমরা অনলাইন থেকে সরাসরি ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে পিকচার ইনসার্ট করতে পারি। অনলাইন পিকচারে ক্লিক করলাম। এখানে দেখুন সার্চ করি জ্যাক ফ্রুট। আমাদের জাতীয় ফল, এখানে ছবি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন কাঁঠালের পিকচার এখানে ইনসার্ট হয়েছে। এরপর পজিশন, আমার পিকচারটি ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কোথায় থাকবে, মিডলে থাকবে, লেফট রাইট, বটম লেফট, কোথায় থাকবে সেটা এই অপশনগুলোর মাধ্যমে আমরা চুজ করে নিতে পারি, চুজ করে দিতে পারি। যেমন পিকচারটি ছোট করি। এটা আসলে অ্যালাইনমেন্ট। মুভ উইথ টেক্সট, এটির মাধ্যমে টেক্সট সহ পিকচারটি মুভ করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। ফিক্সড পজিশন অন পেজ, এটি দিলে
পেজের ভিতরে পিকচারটি ফিক্সড হয়ে যাবে, যেখানে আছে সেই জায়গাটাতেই। মোর লেআউট অপশনে আমরা দেখেছি এই বিষয়গুলো, এর আগে দেখেছি। সাইজ, এখান থেকে সাইজ দিতে পারি পিকচারের। সেট অ্যাজ এ ডিফল্ট লেআউট যা হয়, ওয়ার্ড প্রথমে ছবিটি যে লেআউটে ছিল সেই লেআউটে চলে আসবে। সেট অ্যাজ ডিফল্ট লেআউট, অর্থাৎ যাবতীয় হচ্ছে চেঞ্জেসগুলো সেট অ্যাজ ডিফল্ট লেআউট দিলে থাকবে না, আগের মতো হয়ে যাবে ছবিটি। পাশে সিলেক্ট প্যানে ক্লিক করলে এখানে দেখুন আমার পিকচারটি কত নম্বর পিকচার এটি সিলেক্ট হয়েছে। শো অল হাইড অল, দেখুন শো অল হাইড অল দিলে সব পিকচার হাইড হয়েছে, শো অল দিলে সব পিকচার এখানে শো করছে। সিলেকশন অ্যালাইন, আমরা পিকচারটি আমার পেজে কোথায় থাকবে সে অ্যালাইনমেন্ট এখান থেকে দিতে পারি, চুজ করে দিতে পারি। পুরাতন জিনিস রোটেট, ছবিটি বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারি। দেখুন ফ্লিপ ভার্টিক্যাল, রোটেশন আর কিছুই না, মোর রোটেশন অপশন। এখান থেকে আপনারা প্রত্যেকটি অপশনে সংখ্যা বসিয়ে আপনারা এখানে সাইজগুলো বা সংখ্যাগুলো, রোটেশনের সংখ্যাগুলো বসিয়ে বসিয়ে আমরা দেখে নিতে পারি। এবং 360 ডিগ্রি দিলাম, দেখুন ছবিটি 360 ডিগ্রি হয়েছে। এদিকে ছবি ক্রপ করতে পারি, ক্রপে ক্লিক করলে দেখুন কতটুকু ছবি আমরা নিব। বাস এতটুকু অংশ এখন সেভ দিলে এতটুকু অংশ এখানে ডিসপ্লে হবে। ফিল দিলে ফিল কালার চলে আসবে। ফিট দিলাম, যে চেঞ্জেসগুলো ছিল সেই চেঞ্জেসগুলো ছাড়া যতটুকু আমি ক্রপ করেছি ততটুকু এখানে থাকলো। এরপর আমরা সাইজটা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমরা সাইজ কমিয়ে বাড়িয়ে দেখে নেব, প্র্যাকটিস করব। এরপর আসি শেপস। এখানে অনেকগুলো শেপস রয়েছে, আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা এগুলো ব্যবহার করব। এক্সাম্পল স্বরূপ আমি এই দুটি শেপ ইনসার্ট করলাম। একটি, দুটি, দেখুন এখানে শেপসের মাধ্যমে এই দুটি ইন্ডিকেটর আমি এখানে ইনসার্ট করলাম। আপনারা জানেন, আমরা জানি এই দুটি হলো ইন্ডিকেটর। এখানে অনেকগুলো শেপ রয়েছে, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এগুলো ব্যবহার হয়ে থাকে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এগুলোর প্রয়োজনীয়তা সাপেক্ষ বা প্রয়োজনীয়তা অন্যরকম। একজন সিভিল ইঞ্জিনিয়ারের শেপগুলোর পারপাস তার ভিন্ন, মিনিং ভিন্ন। অতএব যার যেমন প্রয়োজন সেই প্রয়োজনীয়তার ভিত্তিতেই আমরা এগুলো ব্যবহার করতে পারি। স্মার্ট আর্ট, এরপর আসে স্মার্ট আর্ট যেমন দেখুন এখানে দুটি চিহ্ন আমি দুইবার ক্লিক করে এখানে ইনসার্ট করেছি। স্মার্ট আর্ট থেকে রিলেশন, দেখুন এক ক্লিকে স্মার্ট আর্ট থেকে সেম দুটি ইন্ডিকেটর এখানে ইনসার্ট করতে পারলাম। হ্যালো স্মার্ট আর্টে অনেকগুলো ডিফল্ট স্মার্ট আর্ট গ্রাফিক্যাল ভিউ দেওয়া আছে। লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, বিভিন্ন কিছু এখানে রয়েছে। এগুলোরও বিভিন্ন পারপাস আমরা ব্যবহার করে থাকি। এগুলো একটা একটি করে আমরা দেখে নেব। এরপর আসি চার্ট। আমরা চার্টও বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন এখানে অনেক রকমের চার্ট রয়েছে, কলাম, লাইন, পাই, বার, এরিয়া। আমরা একটি করে সব দেখে নেব। আমি এখানে সময় স্বল্পতার কারণে একটি দেখাচ্ছি। এটি চুজ করলাম। দেখুন
এটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দুটি টেস্ট সিরিজের ডাটা এখানে আমি উপস্থাপন করব। ডিলিট করে দিলাম, এরপরে দুটি ডিলিট করে দিলাম। সিরিজ 1, সিরিজ 2, 400, 390, 600, 500। দেখুন এটি এখন সরিয়ে দিয়ে এখানে আমরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার দুটি টেস্ট সিরিজের ডাটা আমরা চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখানে চার্ট টাইটেল আমরা চেঞ্জ করে দিতে পারি, বিডি ভার্সেস অস্ট্রেলিয়া। এখানে রাইট ক্লিক করে আমরা এডিট ডাটাতে গিয়ে ডাটা এডিট করতে পারি। দেখুন চেঞ্জ হয়ে গেল। সেমভাবে রাইট ক্লিক করে এখানে দেখুন অনেক অপশন রয়েছে। ফিল কালার চেঞ্জ করে দিতে পারি, আউটলাইন চেঞ্জ করে দিতে পারি। যেমন আউটলাইন রেড দিলাম, দেখুন চার্টের আউটলাইন রেড হয়েছে। ফিল চেঞ্জ করে দিতে পারি আমরা, ফিল কালার দেখুন, ফিল কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আসুন স্ক্রিনশট। এই অপশনের মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। দেখুন এখানে স্ক্রিনশট বসে গিয়েছে, যেটি উইন্ডোজের একটি অপশন। উইন্ডোজে স্ক্রিনশট অপশন রয়েছে। আমরা যারা কম বেশি কম্পিউটার সম্পর্কে একটু জানি তারা জানি যে উইন্ডোজের একটি অপশন রয়েছে স্ক্রিনশট নেয়ার। প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটনই রয়েছে। এছাড়াও স্নিপিং টুল নামে একটি টুল রয়েছে যার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। ঠিক সেমভাবেই ওয়ার্ড ডকুমেন্টের ভেতরেও ইনসার্ট ট্যাবে এই স্ক্রিনশট নেওয়ার একটি অপশন রয়েছে যার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। অ্যাপস ফর অফিস, এখানে রিসেন্টলি ইউজড অ্যাপস, যদি রিসেন্ট ইউজ করে থাকতাম সেখানে এখানে থাকতো সেগুলো। তো আমাদের যেহেতু ইউজ করিনি, সিওলে ক্লিক করে দেখি কি দেখা যায়। You need a Microsoft account to use apps from the Office Store. মাইক্রোসফট কর্পোরেশনের অ্যাপস ইউজ করার জন্য আমাদেরকে মাইক্রোসফট কর্পোরেশনের সাইন ইন পারমিশন থাকতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরে না আমরা অ্যাপস ডাউনলোড করতে পারবো। অনলাইন ভিডিও, ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে আমরা সরাসরি অনলাইন থেকে ভিডিও ইনসার্ট করে দিতে পারি। যেমন দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমার ইউটিউব চ্যানেল, যার জন্য এই টিউটোরিয়ালটি বানাচ্ছি। এখানে আমার কিছু ইংলিশ ভার্সনে কিছু টিউটোরিয়াল রয়েছে, তার একটি ইনসার্ট করে দিলাম এখানে। দেখুন ভিডিও টিউটোরিয়াল ইনসার্ট করতে পারলাম। এরপর আসুন হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক হলো আমার এই ইন্টারনাল ডকুমেন্টের মধ্যে এক্সটার্নাল কোনো বিষয়ের লিঙ্ক করানো। এখানে আমরা যে কোনো ওয়েবের কোনো লিঙ্ক সেট করতে পারি, যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মেনশন করে, ওয়ার্ড বা সেন্টেন্সের উপরে। ঠিক একইভাবে এক্সটার্নাল কোনো ফাইলকে লিঙ্ক করে দিতে পারি। যেমন এখানে আসুন এই অ্যাপস, এখানকার উপরে আমি হাইপারলিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন অপশনটি চাবে আমি আসলে কি লিঙ্ক করাতে চাই। আমি ডেস্কটপ এমএস ওয়ার্ডের ভিতরে কক্স নামে একটি ফাইলের চুজ করে ওকে দিলাম। এখন এখানে দেখুন এই অ্যাপসের কালার চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে একটি হাইপারলিঙ্ক অ্যানাবল রয়েছে, হাইপারলিঙ্ক বসানো হয়েছে। এখন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে এখানে যদি ক্লিক করি তাহলে ওই ফাইলটি ওপেন হবে। দেখুন
কক্স নামে ফাইলটি ওপেন হলো। ক্লোজ করে দিই ফাইলটি। সেম ভাবে এখানে আমরা ওয়েব লিংক অ্যাটাচ করে দিতে পারি হাইপার লিংকের মাধ্যমে। এরপর আসুন বুকমার্ক সাধারণত যারা ইন্টারনেট ব্রাউজ করে থাকি তারা অবশ্যই এর ব্যবহার সম্পর্কে জানি। আমরা প্রয়োজনীয় কোনো টিউটোরিয়াল সাইট বা প্রয়োজনীয় কোনো সাইট অথবা ইউটিউবের স্পেসিফিক কোনো টিউটোরিয়াল সাইট আমরা ব্রাউজারে বুকমার্ক করে রাখি। সেমভাবে ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে আমাদের প্রয়োজনীয় কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড বা সেন্টেন্সকে আমরা বুকমার্ক করে রাখতে পারি। যেমন দেখুন এখানে ইউটিউব, এটিকে বুকমার্ক করে রাখবো। বুকমার্কে ক্লিক করলাম। এটার অবশ্যই রিলেটেড নাম দিতে হবে বোঝার জন্য, YOU অথবা সংক্ষেপে লিখি ইউটিউব লিখলাম, অ্যাড করলাম, বুকমার্ক অ্যাড হয়ে গেল এখানে। এরপরে ধরুন ডকুমেন্ট, এটিতে ক্লিক করে অ্যাড করব, DOC ডক নাম দিলাম, অ্যাড করলাম। এরপরে বুকমার্কের সুবিধা হলো আমরা ডকুমেন্টের যেখানেই থাকি না কেন সেখানে কার্সরটি রেখে বুকমার্কে ক্লিক করলে আমরা যতগুলো বুকমার্ক করে রেখেছি সেগুলো দেখাবে। জাস্ট যে কোনো একটি সিলেক্ট করে গো টুতে ক্লিক করলে দেখুন আমরা এই ডকুমেন্টে চলে এসেছি। আবার বুকমার্কে ক্লিক করে ইউটিউবে সিলেক্ট করে গো টু দিলাম, দেখুন আমরা ইউটিউবে চলে এসেছি। এখান থেকে আমরা চাইলে বুকমার্কে ডিলিটও করে দিতে পারি, ডক ডিলিট। দেখুন এখন যদি আমি বুকমার্কে ক্লিক করি দেখুন ডক নামে বিষয়টি নেই। আর ডকে এসে আবার অ্যাড করে দিলাম বুকমার্ক। এই গেল বুকমার্কের কাজ। এরপর আসুন ক্রস রেফারেন্স আসলে ইন্টারনাল ডকুমেন্টের ভেতরে এক পার্ট থেকে আরেক পার্টের লিঙ্ক কি করা হয় হলো এই ক্রস রেফারেন্সের মাধ্যমে। আসুন ক্রস রেফারেন্সে ক্লিক করে আমরা যেহেতু এখানে অনেকগুলো অপশন রয়েছে, হেডিং, বুকমার্ক, ফুটনোট, এন্ড পয়েন্ট, ইকুয়েশন, অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ক্রস রেফারেন্স করতে পারি। আমাদের যেহেতু বুকমার্ক করা রয়েছে সেহেতু আমরা বুকমার্ক ব্যবহার করে আমরা এখানে ক্রস রেফারেন্সটা করব। যেমন ধরুন আমি একদম শুরুতে চলে আসি, এখানে আসলাম, এখানে এসে ক্রস রেফারেন্সে ক্লিক করে বুকমার্ক গেলাম, ডক ইনসার্ট করলাম, দেখুন এখানে ডকুমেন্ট ইনসার্ট হয়েছে। এখন আমরা এই ডকুমেন্টের উপরে কন্ট্রোল ক্লিক করে যদি মাউসে ক্লিক করে দিই তাহলে আমরা ঠিক ডকুমেন্টের ওখানে চলে যাব। এই যে ডকুমেন্টে চলে আসলাম। এই হলো ক্রস রেফারেন্সের কাজ। বিভিন্নভাবে আমরা এভাবে রেফার করতে পারি ক্রস রেফারেন্সের মাধ্যমে, ইন্টারনাল ডকুমেন্টের মাধ্যমে। হাইপার লিঙ্ক হলো এক্সটার্নাল কোনো কিছুর সাথে ডকুমেন্টের ভিতরে, ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে লিঙ্ক। ক্রস রেফারেন্স হলো ইন্টারনালি লিঙ্ক। এরপর আসুন কমেন্টসে ক্লিক করে আমরা যে কোনো কঠিন ওয়ার্ড বা কঠিন সেন্টেন্স সম্পর্কে আমরা কমেন্টস করতে পারি, অথবা একটি ডকুমেন্ট কোনো অ্যাসাইনমেন্ট যদি করতে থাকি তাহলে স্পেসিফিক কোনো হার্ড ওয়ার্ড, ক্রিটিক্যাল ওয়ার্ড যেটা অন্যের বোঝার দুর্বোধ্য হবে সেই বিষয়ে আমরা শর্ট নোট লিখে দিতে পারি কমেন্টসের মাধ্যমে। উইকিপিডিয়াতে ক্লিক করে এনে কমেন্টস এনাবল করলাম। এখানে উইকিপিডিয়ার লিঙ্কটিও দিয়ে রাখতে পারি অথবা এখানে কিছু লিখে দিতে পারি, Wikipedia is useful for everyone. বাস এই গেল কমেন্টস।
আমরা বই পড়ি বা বই পড়তে গিয়ে অবশ্যই দেখতে পাই বইয়ের উপরে কিছু কিছু না কিছু লেখা থাকে। ওই কাজগুলো যে অপশনের মাধ্যমে আমরা করে থাকি ওয়ার্ড ডকুমেন্টে, সেটি হলো এই হেডারের মাধ্যমে করে থাকি। হেডার অপশনে ক্লিক করলে দেখুন এমনি নর্মালি এই এই পেজের আপার লাইনে যদি ক্লিক করি দেখুন হেডার অপশনটি এনাবল হয়েছে। হেডার অপশনটি এনাবল হয়েছে। ঠিক সেম কাজটি এখানে ইনসার্ট থেকে হেডারের মাধ্যমে আমরা করে থাকি। হেডারে ব্ল্যাঙ্ক আসলে ব্ল্যাঙ্ক আসবে, এখানে লেখা সহ ব্ল্যাঙ্ক 3 কলাম, অর্থাৎ হেডার 3টি কলাম হবে। অস্টিন, এখানে বিভিন্ন স্টাইল রয়েছে হেডারের, এগুলো আসলে স্টাইল। আমরা অবশ্যই এক একটি করে চুজ করে ডিফারেন্সগুলো দেখে নেব। আমি প্রথমটি চুজ করে নিলাম। দেখুন এখানে হেডার এনেবল হয়েছে এবং লিখব হেডারে আমি লিখছি ডেডিকেশন ইজ দ্য রিয়েল ট্যালেন্ট। এখন দেখুন হেডারে যা লেখা হয় এটি ডকুমেন্টের প্রত্যেকটি পেজের হেডারে থেকে যায়। ডেডিকেশন ইজ দ্য রিয়েল ট্যালেন্ট, এটিকে আমি একটু বোল্ড করে দিই, বুঝতে সুবিধা হবে। আর একটু সাইজ বড় করে দিই। দেখুন ডেডিকেশন ইজ দ্য রিয়েল ট্যালেন্ট। আমরা পরের পেজে চলে আসলাম, ডেডিকেশন ইজ দ্য রিয়েল ট্যালেন্ট। এর পরের পেজে চলে আসি, ডেডিকেশন ইজ দ্য রিয়েল ট্যালেন্ট। এ হলো হেডারের কাজ। হেডার অপশন এনাবলের মাধ্যমে আমরা এভাবে বিভিন্ন কিছু সেট করতে পারি। এডিট হিয়ার, এডিট হেডার, মোর হেডার্স ফ্রম office.com। এখান থেকে যাদের মাইক্রোসফট কর্পোরেশন অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আরও কিছু দরকার হলে এখানে সেট করে দিতে পারি। এডিট হেডার, এডিট হেডারে ক্লিক করে হেডার এডিট করতে পারি। রিয়েল ট্যালেন্ট না লিখে এখানে যদি মেইন লিখি, মেইন ট্যালেন্ট, ক্লোজ করে দিলাম। দেখুন ক্লোজ হয়ে গেল। আর এখানে ডাবল ক্লিক করেও এডিট অপশন এনাবল করতে পারি। এখানে দেখুন হেডারের মধ্যে অনেকগুলো অপশন আমরা এখান থেকে সেট করে দিতে পারি। পেজ নাম্বারও দিতে পারি। এই গেল হেডার অপশন। এরপর আসুন ফুটার। ফুটার হলো এই পেজ, ধরুন এই ডকুমেন্ট আমাদের এই উপরে যে অংশ এটাকে হেডার বলে, এবং এই পেজে প্রত্যেকটি পেজের নিচের যে অংশ, নিচের এই যে অংশ এটিকে ফুটার বলে। এই ফুটার অংশটি আমরা ইনসার্ট ট্যাব থেকে ফুটারে গিয়ে এনাবল করে দিতে পারি। ফুটারেরও বিভিন্ন স্টাইল রয়েছে, ডিজাইন রয়েছে, যার যেমন খুশি অথবা প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা সেট করে দিতে পারি। যেমন দেখুন ফ্যাক্ট আউট পেজ, এটি দিলাম। এখন ফুটারে কি দিব আমরা? ফুটারে আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে বিভিন্ন কিছু দিতে পারি, ডকুমেন্ট সাবটাইটেল দিতে পারি, অথবা এখানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট লিখে দিলাম, ক্লোজ করে দিলাম। এই লেখাটি এখন প্রত্যেকটি পেজের ফুটারে থেকে যাবে। প্র্যাকটিস মেক্স, সরি, যাই হোক এটি বোঝানোর জন্য আমি দিয়েছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটি হবে। এ হলো ফুটারের কাজ। সেমভাবে ফুটারকেও আমরা এডিট করতে পারি। হেডারকেও যেমন এভাবে রিমুভ করতে পারি। রিমুভ ক্লিক করলে ফুটার দেখুন রিমুভ হয়ে যাবে। এখানে ফুটার আর নেই, ফুটার দেখতে পাচ্ছি না। সেমভাবে হেডারটাও কিন্তু আমরা রিমুভ করতে পারি। এগুলো ফুটারের কাজ। এরপর পেজ নাম্বার দিতে পারি আমরা ডকুমেন্টের ভিতরে। টপ পেজ, পেজের উপরে দিতে চাইলে এটি বিভিন্ন স্টাইলে রয়েছে, কোথায় দিব? লেফট কর্নারে দিলে এটা, মিডলে দিলে এটা, রাইট কর্নারে দিলে এটা, এবং অনেকগুলো স্টাইল রয়েছে। প্রয়োজনীয়তার ভিত্তিতে এটা আমরা দিয়ে নেব। মোর পেজ office.com, এটা আগে বলেছি। পেজ মার্জিন, বটম অফ পেজ, কারেন্ট পজিশন, যেখানে কার্সর রয়েছে সেখানে দেব কিনা, ফরম্যাট পেজ নাম্বার, আমি আগে পেজ নাম্বারটা সেট করে নিই। দেখুন এখানে পেজ নাম্বার দিলাম, টপ লেফট কর্নারে দিই।
দেখুন এখানে পেজ নাম্বার বসে গিয়েছে, হেডারের লেফট কর্নারে পেজ নাম্বার বসে গিয়েছে। কারেন্ট পজিশন দিলে এগুলো ডিফারেন্স আপনারা দেখে নেবেন, এখান থেকে পেজ নাম্বার দিতে পারি। ফরম্যাট পেজ নাম্বারে দিলে দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, কোন ফরম্যাটে আমাদের পেজ নাম্বার বসবে এটা এখান থেকে আমরা চুজ করে দিতে পারি। এবিসি দিয়ে ওকে দিলাম, দেখুন এখানে এ বসেছে, সেকেন্ড পেজে বি বসেছে। এখানে যে অপশনগুলো রয়েছে আমরা এক একটি করে দেখে নেব সবাই। এ গেল পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার রিমুভ করতে পারি, রিমুভ পেজ নাম্বার। দেখুন এখন আর আমাদের পেজ নাম্বার নেই। এরপর আসি টেক্সট বক্স। আমরা ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে টেক্সট বক্স ইনসার্ট করতে পারি। টেক্সট বক্স বিভিন্ন স্টাইলে টেক্সট বক্স রয়েছে, প্রয়োজনীয়তার ভিত্তিতে পছন্দ মতো আমরা টেক্সট বক্স চুজ করে নিয়ে বসাবো। দেখুন এখানে টেক্সট বক্স ইনসার্ট করে দিলাম। এখন টেক্সট বক্স নিয়ে এখানে বিভিন্ন কিছু রয়েছে, এই অপশনগুলো আমরা একটা একটি করে দেখে নেব। এডিট শেপ, অনেক অপশন রয়েছে এখানে দেখুন, এগুলো আমরা একটি করে দেখে নেব। শেপ ফিল, শেপ আউটলাইন, অনেক অপশন রয়েছে। ইফেক্ট, যেগুলো পূর্বে আলোচনা করা হয়েছে। আসলে এই সিমিলার টাইপের বিষয়গুলো নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। এগুলো আসলে নিজেদেরকে প্র্যাকটিস করে দক্ষ হতে হবে। সুতরাং সর্বোচ্চভাবে আমরা এগুলো প্র্যাকটিস করে নিজেরা দক্ষ হব। কুইক পার্টে এসে কুইক পার্ট কথাটির মধ্যেই কিন্তু এর পারপাস আমরা বুঝতে পারি। কুইক পার্টে এসে দেখুন এখানে অটো টেক্সট ডকুমেন্ট প্রপার্টি রয়েছে। এখানে বহুল ব্যবহৃত একটা বিষয় হলো ফিল্ড। এখান থেকে আমরা ফর্মুলা দিতে পারি। আমি সময় স্বল্পতার জন্য শর্টকাট দু একটি বিষয় এখানে দেখে দিচ্ছি। ইকুয়েশন কুইক পার্টের মাধ্যমে দেখুন এখানে ফরম্যাট দেয়া রয়েছে, আমরা এই ফরম্যাটগুলো ব্যবহার করে আমাদের কাজ করে নিতে পারি। এখানে প্লাস চিহ্ন দিয়ে এরপর আমি রুট বসাবো, রুট দিলাম, এখানে 4 পরে 1 দিলাম, এখানে ইকুয়াল। দেখুন ইকুয়েশনের মাধ্যমে কুইক পার্ট থেকে ইকুয়েশনের মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল হার্ড টার্মগুলো এভাবে ইনসার্ট করতে পারি ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে। এরপর আসি ওয়ার্ড আর্ট আমরা হোম ট্যাবে এর আগে দেখে নিয়েছি, যদিও সেম জিনিসই এখানেও রয়েছে। এখানে ক্লিক করে ওয়ার্ড আর্ট দিলাম, এই ওয়ার্ড আর্টকে আমরা বিভিন্নভাবে এখানে আবার ফরম্যাট করতে পারি, বিভিন্ন অ্যালাইন চেঞ্জ করতে পারি, র্যাপিং করতে পারি। এগুলো আপনারা বিস্তারিত এক একটা অপশন এনাবল করে দেখে নেবেন, সেটাই বেটার। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুতরাং নিজেরা যত প্র্যাকটিস করব তত আমরা এই বিষয়গুলোতে দক্ষ হব। এরপর আসি ড্রপ ক্যাপ। ধরুন এই প্যারাগ্রাফের প্রথম লেটারটি আমার এভাবে থাকবে, সেই কাজটি করা হয় হলো ড্রপ ক্যাপের মাধ্যমে। আবার প্যারাগ্রাফটি সিলেক্ট করে ড্রপ ক্যাপের সেকেন্ড অপশনে আসি। দেখুন প্যারাগ্রাফের বাহিরে এস অক্ষরটি শো করছে, দেখুন প্যারাগ্রাফের বাহিরে। ড্রপ ক্যাপ অপশনের মধ্যে এখানে
ফন্ট অপশন রয়েছে, আমরা এক একটি ফন্ট চুজ করে ডিফারেন্সগুলো দেখে নিব। ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে ডেট এবং টাইম আমরা ইনসার্ট করতে পারি এই অপশন থেকে। দেখুন ডেট ইনসার্ট হলো। এখানে যদি আমরা টাইম ইনসার্ট করতে চাই, ডেট টাইমে এসে টাইম ইনসার্ট করে দিতে পারি। ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট ইনসার্ট করতে পারি ডিরেক্টলি। উদাহরণস্বরূপ দেখুন, অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্টে ক্লিক করে এখানে স্প্রেডশিট, এক্সেল শিট দেখুন এখানে ইনসার্ট করে দিলাম। এই এক্সেল শিট থেকে যাবতীয় ফাংশনালিটি যে এক্সেল শিটে রয়েছে সেগুলো আমরা এখানে করতে পারি। যেমন দেখুন 30-20, এখানে ইকুয়াল দিয়ে সিম্পলি দেখুন গুণন করে দিলাম, 600 হলো। অর্থাৎ স্প্রেডশিট ইনসার্ট করে সেম ফাংশনালিটি আমরা এখানে ইউজ করতে পারি ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে। এরপর আসি টেক্সট ফ্রম ফাইল। আমরা অন্য একটি ফাইল থেকে সরাসরি এখানে টেক্সট ইনসার্ট করব এই অপশনটির মাধ্যমে। এখানে এসে কক্স ক্লিক করলে দেখুন কক্স নামে ফাইলে যে লেখাগুলো ছিল সবগুলো এই টেক্সট ফ্রম ফাইলের মাধ্যমে এই ডকুমেন্টের ভেতরে ইজিলি ইনসার্ট করতে পারলাম। ইকুয়েশনে ক্লিক করলে দেখুন এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে রয়েছে। এর যে কোনো একটিতে ক্লিক করে এখানে ইনসার্ট করার পরে যদি ডিরেক্টলি এটি আমাদের প্রয়োজন হয় তাহলে এটি আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি, অথবা একটি সেম ফরম্যাটের একটি ইকুয়েশন এখানে ইনসার্ট করে আমরা এডিট করতে পারি। ধরুন এখানে 1 লিখলাম, এখানে 4, সেমভাবে আমাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা এগুলো এডিট করতে পারি। অংশটি ইনসার্ট করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন, এখানে অনেকগুলো ফাংশন এনাবল হয়েছে, যেগুলোর প্রত্যেকটির ব্যবহার আলাদা রয়েছে। ফ্র্যাকশন, স্ক্রিপ্ট, রেডিক্যাল, ইন্টিগ্রাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট, এগুলো বিভিন্ন অপশন রয়েছে। আমরা প্রত্যেকটির এক একটি করে এখানে ইনসার্ট করে এর ব্যবহারগুলো ক্লিয়ার হয়ে নেব এবং ব্যবহারগুলো জানব। এটি বলার উদ্দেশ্য একটি, এগুলো যদি প্রত্যেকটা আমি এক একটি করে দেখাতে যাই তাহলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে। আর ওয়ার্ড ডকুমেন্টের ভেতর প্রয়োজনীয়তার ভিত্তিতে আমরা সিম্বলও ইনসার্ট করতে পারি এই ইনসার্ট ট্যাবের সিম্বল অপশন থেকে। সিম্বলে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো সিম্বল রয়েছে। ধরুন আমি কপিরাইটের সিম্বলটি এখানে ইনসার্ট করলাম, কপিরাইট অ্যাট সাইদ টেক। এরপর আসুন এখানে মোর সিম্বলসে ক্লিক করলে এখানে অনেক সিম্বল রয়েছে যেগুলো আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে ব্যবহার করতে পারি। অনেক সিম্বল রয়েছে। এখান থেকে যে সিম্বলটি আমরা ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে ইনসার্ট করব, ঠিক সেই সিম্বলটিতে সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করলে দেখুন সেই সিম্বলটি এখানে দেখুন ডলার সিম্বলটি এখানে ইনসার্ট হয়েছে। অথবা সিম্বলে গিয়ে যে সিম্বলটি ইনসার্ট করব সেটির উপরে ডাবল ক্লিক করলেও সেই সিম্বলটি ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে ইনসার্ট হবে। যেমন দেখুন ডাবল ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেও ইনসার্ট হয়, অথবা ডাবল ক্লিক করলেও ইনসার্ট হয়। তো এই ছিল আজকের আমার শেয়ারিংয়ের বিষয়, আলোচনার বিষয়। আশা করছি যারা সেশনটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন। যদি আমার আজকের এই শেয়ারিংয়ের বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে, বোঝার কোনো ভুল থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অবশেষে একটি কথাই বলবো, যদি ভিডিও উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এ থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।